দর্শক, সারা দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে অ্যাপস্টাইন ফাইল অবমুক্তির ঘটনায়। আমরা যে ধরনের নৃশংস এবং অমানবিক একটি অন্ধকার জগতের গল্প এই ফাইলের মাধ্যমে দেখতে পাই, তার বাইরে আরেকটি প্রসঙ্গ যেন চাপাই পড়ে যাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এই প্রসঙ্গ নিয়ে খুব একটা কথা প্রচলিত বা লেখালেখি বা আলোচনা হচ্ছে না। সেটি হলো যে এই অ্যাপস্টাইন একটা যৌন অপরাধের আড়ালে মোসাদ ও সিআইএর গোপন দলিল কিনা বা সিআইএর বিস্তৃত জাল কিনা। জেফরি এপস্টাইনের নাম উচ্চারিত হলেই একটা কুখ্যাত যৌন অপরাধের কথা আমাদের সামনে ভেসে আসছে, কিন্তু ধীরে ধীরে সামনে আরও গভীর ও অস্বস্তিকর এক বাস্তবতাও হাজির করছে, যেখানে যৌন অপরাধ, অঢেল অর্থ, রাষ্ট্রক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সুতাগুলো যেন একে অপরের সাথে জড়িয়ে গেছে। তো এই সাম্প্রতিক সময়ে প্রকাশিত এই অ্যাপস্টাইন ফাইলের যে লাখ লাখ নথি, তো সেই নথিতে দেখা যাচ্ছে যে অ্যাপস্টাইন সংযুক্ত আরব আমিরাতের কাতার আক্রমণের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে জানতেন। নিঃসন্দেহে খুবই সেন্সিটিভ একটি তথ্য এমন একজন বেসামরিক ও অরাষ্ট্রীয় ব্যক্তির কাছে থাকাটা অস্বাভাবিক। এছাড়া ইউরো মুদ্রাকে ধসের হাত থেকে রক্ষায় যে উদ্ধার প্যাকেজ নেওয়া হয়েছিল, তো সেটিও তিনি জানতেন। তো কার্যকর হওয়ার আগেই, এই উদ্ধার প্যাকেজ একটু হওয়ার আগেই তিনি এ সম্পর্কে অবগত। এমনকি 2016 সালে তুরস্কে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থান যে চেষ্টা হয়েছিল, তো সেটিও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে রাশিয়া সতর্ক করেছিল এমন তথ্য তার কাছে ছিল। এর বাইরে 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে মারা যাওয়া এই যৌন অপরাধের যে টুকরো টুকরো কথাবার্তা, ইমেল চালাচালি এবং বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সাথে তার যে গভীর সংযোগ, এই সব কিছু মিলিয়ে একটি প্রশ্ন সামনে আসছে। সেটি হলো যে জেফরি অ্যাপস্টাইন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক ছিল কিনা। আমরা মানে গিজলাইন ম্যাক্সওয়েল, তার যে বান্ধবী, তো সেই বান্ধবীর বাবা রবার্ট ম্যাক্সলাইন, তো এই রবার্ট ম্যাক্সলাইন ছিলেন ইসরায়েলে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, সংবাদ মাধ্যমের মালিক। তো তার সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার খুব নিবিড় সম্পর্ক ছিল। রহস্যজনকভাবে একটা ইয়াট থেকে পড়ে মারা যাওয়ার পর তাকে ইসরায়েল সে ব্যাপক দিয়েছিল, কি বলে, সম্মান জানিয়ে দাফন করা হয়েছিল। ফলে এই যে রবার্ট ম্যাক্সলাইন, তিনি যে ইসরায়েলের কি বলে, মোসাদের হয়ে কাজ করতেন, তো এটি পরিষ্কার ছিল। তো ফলে তার মেয়ের বন্ধু তিনিও যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন, এমনটি কিন্তু ভাবা হচ্ছে। অ্যাপস্টাইন এমন স্তরে কাজ করতেন যা অনেক ক্ষেত্রেই পেশাদার গোয়েন্দা কর্মকর্তা ও বিশ্লেষকদের জগতের বাইরে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। এহুদ বারাক একাধিকবার সস্ত্রীক অ্যাপস্টাইনের বাসায় গিয়েছেন, থেকেছেন। আর এর বাইরে এহুদ বারাক যখন ক্ষমতায় ছিলেন, তখন অ্যাপস্টাইন তার অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন এমন তথ্যও কিন্তু উঠে আসছে। তো এই সব কিছুই ঘুরে ফিরে কিন্তু ওই ধারণাকেই বাতাস দিচ্ছে যে সিআইএ এবং মোসাদের হয়ে অ্যাপস্টাইন কাজ করতেন। আমরা এই সংযোগের প্রথম সূত্র পাওয়া যায় হচ্ছে ডোনাল্ড বার। এই নাম অ্যাপস্টাইনের ফাইলে উঠে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ওএসএস এর সদস্য ছিলেন ডোনাল্ড বার। ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি অ্যাপস্টাইনকে নিউ ইয়র্কের অভিজাত ডাল্টন স্কুলে গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে ভর্তি করেন। তো সেখান থেকে কিভাবে এই একজন ব্যক্তি বিশ্বের তাবৎ যে সমস্ত হাই প্রোফাইল ব্যক্তিত্ব আছেন, রাজনীতিবিদ আছেন, কূটনীতিক আছেন, ধনকুবের আছেন, তার সাথে একটা বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হলেন, এবং শুধু তাই না, ধনকুবেরে পরিণত হলেন। তো এইটা একটা
অবশ্যই অকল্পনীয় একটা ব্যাপার। ডোনাল্ড বার তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখতেন। তার ছেলে বিল বার তখন সিআইএতে কর্মরত ছিলেন। বিল বার রিগান ও জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হন। 1976 সালে ডাল্টন স্কুল ছাড়ার পর অ্যাপস্টাইন যোগ দেন বেয়ার স্টার্নস বিনিয়োগ ব্যাংকে, কিন্তু তার প্রকৃত উত্থান হয় 1981 সালে যুক্তরাজ্যে এক সফরের সময়। সেখানে তিনি পরিচিত হন অস্ত্র ব্যবসায়ী ডগলাস লিসের সঙ্গে। এই লিসই তাকে ইসরায়েলি ব্যবসায়ী রবার্ট ম্যাক্সওয়েল এবং সৌদি অস্ত্র ব্যবসায়ী আদনান খাশোগির সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাহলে বুঝতে পারছেন, মানে তার মানে এই যে গোয়েন্দা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। আপনারা হয়তো জেনে থাকবেন যে এক পর্যায়ে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে অ্যাপস্টাইন এহুদ বারাককে অনুরোধ করেন তিনি যেন ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেন যে অ্যাপস্টাইন মোসাদের হয়ে কাজ করে না। তো তো ফলে এটা মানে খুবই স্বাভাবিক একটা ধারণা যে অ্যাপস্টাইন আসলে মানে মোসাদের হয়ে কাজ করেছেন, এমন ধারণাটা আরও পোক্ত করে। অ্যাপস্টাইনের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ভাবা হয় হচ্ছে ম্যাক্সওয়েল পরিবারের সান্নিধ্যে আসা। তো দেখেন, অ্যাপস্টাইনের বান্ধবী গিসলেন ম্যাক্সওয়েল ছিলেন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। আর এই ব্রিটিশ একসময় প্রভাবশালী সংবাদ মাধ্যম মালিক ছিলেন রবার্ট ম্যাক্সওয়েল। তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা। মোসাদ, MI6 এবং কেজিবির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। ইরানে অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যাওয়ার পর 1991 সালে ক্যানারি দ্বীপপুঞ্জে তিনি ইয়ার থেকে পড়ে মারা যান। মানে ইরানের অস্ত্র বিক্রির বিষয়েও এটা অ্যাপস্টাইন কিন্তু জানতেন। তো ফলে একটা মেইলেও অ্যাপস্টাইন দাবি করেছিলেন যে ম্যাক্সওয়েল মোসাদের হয়ে কাজ করতেন এবং অর্থ না দিলে গোপন তথ্য ফাঁসের হুমকি দিয়েছিলেন। তো এই হলো অবস্থা। আপনি অ্যাপস্টাইনের জীবনের আরেকটা চরিত্র খুব নিবিড়ভাবে সম্পর্কিত, সেটি হলো ভ্যানকুভার লেক্স ওয়েক্সনার। তো লেস ওয়েক্সনার ভিক্টোরিয়াস সিক্রেট সহ একাধিক বড় ব্র্যান্ডের মালিক। এই ব্যবসায়ের পুরো সম্পদের নিয়ন্ত্রণে ছিল অ্যাপস্টাইনের কবজায়। তো সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ইরান কন্ট্রা কেলেঙ্কারিতে ব্যবহৃত বেশ কিছু বিমান পরে ওয়েগনারের পোশাক পরিবহনেও ব্যবহার হয়। শিশু পাচারের দায়ে দণ্ডিত হওয়ার পরও অ্যাপস্টাইনের আন্তর্জাতিক যোগাযোগ থেমে থাকেনি। তিনি ইসরায়েল ও মঙ্গোলিয়ার নিরাপত্তা সহযোগিতা নিয়ে কাজ করেন। এহুদ বারাকের হয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের আয়োজন করেন, মধ্যস্থতা করেন, এমনকি রাশিয়ার সঙ্গেও গোপন যোগাযোগের তিনি হন ডিলার বা মধ্যস্থতাকারী। তো মৃত্যুর 1 বছর আগেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অ্যাপস্টাইনের আগ্রহ স্পষ্ট ছিল। 2018 সালে এক মেইল বার্তায় তিনি ধারণা দেন যে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শাসক সৌদি যুবরাজকে ফাঁদে ফেলেছিলেন। তো এই যে খুব রাষ্ট্রীয় সেন্সিটিভ যে সমস্ত তথ্য, যেগুলো শুধুমাত্র রাষ্ট্রের সাধারণ কোনো কর্মকর্তার, সিনিয়র কোনো কর্মকর্তার জানবার কথা নয়, যেগুলো রাষ্ট্রের বা যে কোনো সরকারের সাধারণ কোনো মন্ত্রীর এত তথ্য, এত উপাত্ত তার নখদর্পণে থাকার কথা নয়, এই সমস্ত কিছুই অ্যাপস্টাইনের জানার মধ্যে ছিল। এবং অ্যাপস্টাইনের মেইলে বারবার ঘুরে ফিরে এসেছে এই সমস্ত প্রসঙ্গ। ফলে এই যে রথী মহারথীদের সাথে নিবিড় যোগাযোগ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, অস্ত্র কেনাবেচা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং ধরেন ধনকুবের এবং ইহাদের সাথে যোগাযোগ, সেই সাথে তার যে এই সমস্ত যৌন অপরাধ, নজিরবিহীন এবং নরপিশাচ টাইপের যে অপরাধ বর্বরতা, এই সমস্ত কিছুই এক হাতে হ্যান্ডেল করার সক্ষমতা তার এই বিশ্বের শীর্ষ গোয়েন্দাদের সাথে খুব নিবিড়ভাবে সম্পর্ক না থাকলে করা সম্ভব না। এই অপরাধগুলো ধামাচাপা দিয়ে দিনের পর দিন রাখা সম্ভব ছিল না। তো ফলে একথা বলাই বাহুল্য যে অ্যাপস্টাইনের সাথে আন্তর্জাতিক গোয়েন্দাদের নিবিড় সম্পর্ক ছিল এবং তিনি তাদের হয়ে কাজ করতেন। 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে রহস্যজনক মৃত্যুর ঘটনায়ও
এই সমস্ত মানে গোয়েন্দাদের সাথে যোগাযোগ থাকার ইঙ্গিত দেয়। সেটি এই কারণে যে যখন একজন গোয়েন্দা ব্যক্তি যখন আপনি একজন গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করেন, বিশ্বের যে কোনো গোয়েন্দা সংস্থান, তো এক পর্যায়ে এমন তথ্য, এমন সেন্সিটিভ তথ্য যদি আপনার কাছে থাকে, যেই তথ্যটা বাইরে বের হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এবং এই তথ্যটা বেরিয়ে গেলে ওই বাহিনী সম্পর্কে একটি বিরূপ ধারণা তৈরি হয়, তখন কিন্তু সেই গোয়েন্দা সংস্থার লোকেরাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এমন ঘটনা কিন্তু বিশ্বে বহু ঘটেছে। ফলে অ্যাপস্টাইনের রহস্যজনক মৃত্যুও কিন্তু ইঙ্গিত দেয় যে তিনি আসলে এসব বিশ্বের শীর্ষ এই সমস্ত গোয়েন্দা বাহিনীর স্পর্শকাতর তথ্যের আধার হয়ে দিনের পর দিন কাজ করেছেন এবং সেক্ষেত্রে মোসাদ এবং সিআইএর হয়ে কাজ করাটা তার পক্ষে খুবই স্বাভাবিক ঘটনা।